রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং জুলাই চার্টার তৈরির পর এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা তার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় তার সরকারের পদক্ষেপ তুলে ধরেন। তিনি আবারও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার এবং নতুন বাংলাদেশ গঠনের পথ সৃষ্টি করে যাওয়ার অঙ্গীকার করেন। আরো বিস্তারিত জানাচ্ছেন মাহবুব সৈকত। সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানীদের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস স্মরণ করেন ২৪-এর অভ্যুত্থানের শহীদ এবং আহতদেরও। মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। সরকারের নেওয়া পদক্ষেপের কারণে চলতি রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে জানিয়ে প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও বলেন তিনি। রমজান মাস জুড়ে সরবরাহ চেনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। দেশের সকল জায়গা থেকে খবর এসছে যে এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি পেয়েছে। দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে। বিগত হাসিনা সরকারের লুটপাটের কথা স্মরণ করিয়ে দিয়ে ধ্বংসপ্রাপ্ত অর্থনৈতিক খাতে স্বস্তি ফিরেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিল, আপনারা সেটার ভুক্তভোগী ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাবার সময় এক লণ্ডভণ্ড অর্থনীতি রেখে গেছে। এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে। ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সুযোগগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। ভিন্নমত দমনে বিগত সরকারের দেয়া মিথ্যে মামলার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপও তুলে ধরেন সরকার প্রধান। গত ফ্যাসিস্ট সরকারের সময় দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে সারা দেশে পর্যন্ত ৬,২৯৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। অন্যান্য সকল হয়রানিমূলক মামলাও ক্রমান্বয়ে প্রত্যাহার করা হচ্ছে। ভাষণ শেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক। এবারের ঈদ স্মরণীয়ভাবে আনন্দদায়ক হোক, এই কামনা করছি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশ গড়ার সুযোগ বৃথা যেতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৭ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পদক ২০২৫ প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ নিশ্চিত করা সম্ভব হয়নি বলেও জানান প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর বিশিষ্ট ব্যক্তিদের স্বাধীনতা পদক প্রদান করে বাংলাদেশ সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছর ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে ২০২৫ সালে স্বাধীনতা পদক তুলে দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম মরণোত্তর, সাহিত্যে আল মাহমুদ মরণোত্তর, সংস্কৃতিতে নভেরা আহমেদ মরণোত্তর, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ মরণোত্তর, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে আজম খান মরণোত্তর, শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ মরণোত্তর। পরে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশ গড়ার সুযোগ বৃথা যেতে দেয়া হবে না। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও গুম-খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ
আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ নিশ্চিত করা সম্ভব হয়নি উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, জীবিত অবস্থায় পুরস্কার পাওয়া দেখে যেতে না পারা বেদনাদায়ক, তবে দেরিতে হলেও তাদের যথাযথ সম্মান দিতে পেরে দেশবাসী আনন্দিত। মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে জীবদ্দশায় পুরস্কারটা পেলে যে আনন্দ দেশের জন্য এবং পরিবারের জন্য, ব্যক্তির জন্য, তা মরণোত্তর পুরস্কারে পাওয়া যায় না। যাকে আমরা সম্মান দেখাচ্ছি তিনি আমাদের সঙ্গে নেই। আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই, তাদের প্রতি সম্মানটা আমরা দিই। এদিকে শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ ওমর স্বাধীনতা পদক গ্রহণ করতে না চাওয়ায় এই পদকটি জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমরকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে আমরা আনন্দিত ও সম্মানিত। তার সম্মাননা স্মারক আমাদের পরের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আগামীকাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। দিবসটি ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন সহ ফুলে ফুলে সুসজ্জিত করেছে জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগ। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ৫৫তম মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণে কুচকাওয়াজ ও বিগুলের সুরে সম্মান জানাবে তিন বাহিনীর সদস্যরা। দিবসটি উপলক্ষে মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম ও নিবিড় যত্নে জাতীয় স্মৃতিসৌধকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাহারি রঙের ফুলে সাজিয়ে সুসজ্জিত করে সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করছে একদল শ্রমিক। বিগত ১৫ দিন থেকে আমরা কাজ করতেছি এবং বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজাইতেছি এবং আপনার কেসি দিয়ে গাছ সাইজ করতেছি, পানি দিয়ে পরিষ্কার করতেছি, রং করতেছি, বিভিন্ন কাজ করতেছি। আমরা যেভাবে সুন্দর হয় সেভাবে সাজাই কাজে আমরা রঙের কাজ করছি, বিভিন্ন আইটেমের কাজ এখানে আমরা করি। শহীদদের উদ্দেশ্যে সবাই আসবে, সেখানে শ্রদ্ধা জানাবে, এই জন্য আর কি আমাদের আলোকসজ্জার কাজ করা আর কি। আর এইখানে কাজ করতে আমাদের অনেক ভালো লাগে, তৃপ্তি সহকারে কাজ করি। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে সৌধ মিনার, শহীদ বেদি থেকে মূল ফটক পর্যন্ত হেরিংবন্ড পাথরে সেজে উঠেছে। শ্রদ্ধা গ্রহণে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। আলোকসজ্জা সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভির পাশাপাশি নেওয়া হয়েছে গোয়েন্দা নজরদারি। সকাল 7:30টা পর্যন্ত আমরা এই জাতীয় যে আমাদের দিবসটি আসতেছে, আমরা সাভার স্মৃতিসৌধ এলাকা একদম আমিনবাজার থেকে গণস্বাস্থ্য কেন্দ্র পুরোটা আমরা নিরাপত্তা ছাত্র ঢেকে ফেলবো। 12টি সেক্টরে আমাদের এখানে প্রায় 3,500 পুলিশ কাজ করবে। ২৬ মার্চ ভোরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর জনসাধারণের জন্য মূল ফটক খুলে দেওয়া হবে। তবে নিরাপত্তাজনিত কারণে প্রাথমিকভাবে স্মৃতিসৌধ এলাকা প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। যেসব দল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছিল তারা এখন গলা উঠিয়ে কথা বলার চেষ্টা করছে যেন ওই সময় কিছুই হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে বিএনপি নেতারা অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণার দাবি জানান। মোহাম্মদ ইলিয়াসের রিপোর্ট। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এ সময় বিএনপি নেতারা বলেন, নির্বাচনই একমাত্র সমাধান, সেটি নতুন করে বলার কিছু নেই। নির্বাচন যে একমাত্র সমাধান, এটা আর আমরা নতুন করে যুক্তি দিয়ে আমাদের বলা প্রয়োজন হয় না। বাংলাদেশের মানুষের নির্বাচনী কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে বাধাগ্রস্ত করছে। যারা পাকিস্তানকে সহযোগিতা করেছে, হত্যা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে ৭১
কোনো ঘটনাই ছিল না। যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। মির্জা ফখরুল বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা এদেশে চিন্তা করা যায় না। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করত না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। মোহাম্মদ ইলিয়াস, মাই টিভি, ঢাকা। ঈদ উল ফিতরের সময় আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী টহল ও তল্লাশি আরও বাড়ানো হবে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীর বিরুদ্ধে গ্রেফতার সহ অভিযান চলবে। মঙ্গলবার ঈদযাত্রা নিরাপদ সহ সার্বিক বিষয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি, দখলবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। বিশেষ বিশেষ রাস্তায় চেকপোস্ট স্থাপন করা হবে। ঈদের আগে শ্রমিকদের পাওনা বেতন ভাতা দিতে মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঈদের সময় ট্রাফিক এবং যানজট নিয়ন্ত্রণ, যেমন ধরেন যমুনা সেতু, পদ্মা সেতু এবং ফ্লাইওভারের টোল প্লাজা সম্বন্ধে যানজট নিরসনে যে আমাদের যে ইলেকট্রনিক টোল কালেকশন আছে, এটা দ্রুত টোল আদায়ে সংশ্লিষ্টর জন্য কর্তৃপক্ষ একটা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে এই জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। দেশে বিদেশে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরি করতে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে লক্ষ্যে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পুরো বিশ্বের কাছে পরিচিত করতে চায় অন্তর্বর্তী সরকার বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা চীন সফরের বিষয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। প্রেস সচিব বলেন, শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এস এম আরিফের রিপোর্টে আরও বিস্তারিত। বুধবার চীন সফরে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর। ডক্টর ইউনূসের চীন সফরের বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। হাইলাইট অফ দিস ভিজিট হচ্ছে শি জিনপিংয়ের সাথে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে 28 তারিখে সকালে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারের মিটিং। তো ওই মিটিংয়ে আমরা এই মিটিংটা অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং। প্রেস সচিব জানান, বাংলাদেশকে বিশ্বের কাছে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পরিচিত করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং বাংলাদেশকে যাতে এই রিজিয়নের জন্য একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে এমার্জ করে, সেই জন্য যত ধরনের পলিসি নেওয়া দরকার, যত ধরনের রিফর্ম নেওয়া দরকার সেটা নেওয়া হচ্ছে। এ সময় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দেয়া তথ্য নিয়ে কথা বলেন প্রেস সচিব। লাস্ট যেটা রিপোর্ট ওনারা দিয়েছেন, আমরা কালবেলা পত্রিকায় দিয়েছিলাম, ওইটা আমরা বাংলাদেশ পুলিশকে বলি যে প্রত্যেকটা ইনভেস্টিগেট করে আমাদেরকে জানাতে। ওনারা প্রত্যেকটার ক্ষেত্রে আমাদেরকে জানিয়েছেন। একটার সাথেও কমিউনাল কোনো ভায়োলেন্স এখানে কমিউনাল কোনো রিজন নাই। স্পর্শকাতর এই ইস্যুতে সংশ্লিষ্টদের সতর্কতার সাথে তথ্য সংগ্রহ করা উচিত বলে মনে করেন প্রেস সচিব শফিকুল আলম। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিল তারা যখন রিপোর্টগুলো কালেক্ট করছেন আর কিভাবে করছেন, কোনো ট্রান্সপারেন্সি নাই। এই বিষয়টা আমরা তাদেরকে আহ্বান জানাবো যে তারা এই বিষয়টা নিয়ে আরও সিরিয়াস, কেননা তাদের রিপোর্টের উপরে ভিত্তি করে বাংলাদেশকে অনেক ধরনের বাংলাদেশের বিরুদ্ধে ইসমিয়ার ক্যাম্পেইন হচ্ছে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। রিপোর্টকে বেস করে 2022 সালে কেরানীগঞ্জে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি সজীব সহ 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এ এই রায় দেন। কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা এই মামলার প্রধান 2 আসামি সজীব ও আলী আকবর এখনও পলাতক। 2022 সালে কেরানীগঞ্জ মডেল থানার পশ্চিম বামুনসুরে একটি পুকুরের পানিতে মারিয়া নামের একজনের লাশ পানিতে ভেসে থাকতে দেখা যায়। এই ঘটনায় প্রথমে আসামি ভ্যালকা শাওনকে গ্রেপ্তার করে পুলিশ। জবানবন্দিতে শাওন জানায়, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ রিয়াজ, মোহাম্মদ সজীব, মোহাম্মদ আলী আকবর মিলে কিশোরী মারিয়াকে গণধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে পুলিশ 5 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। মঙ্গলবার এ রায়ে আদালত সজীব, রাকিব ও শাওনকে মৃত্যুদণ্ড প্রদান করে। এছাড়া আলী আকবর ও মোহাম্মদ রিয়াজকে 7 বছরের সশ্রম কারাদণ্ডতে দণ্ডিত করে।